হ্যালো এভরিওয়ান, আমি দেবজ্যোতি আর তোমরা দেখছো স্টাডি টাইম। জিওগ্রাফির বিভিন্ন ক্লাস নিয়ে আমরা এগোচ্ছি। ক্লাস 10-এর চ্যাপ্টার ওয়ানের পার্ট 1, পার্ট 2, পার্ট 3 ক্লাস হয়ে গেছে এবং আজ আমরা করব হচ্ছে পার্ট 4 ক্লাস। প্রথমে চ্যাপ্টার 1-এ কী রয়েছে সেটা একবার বলে দিই তোমাদেরকে। সেটা হচ্ছে তোমাদের চ্যাপ্টার 1-এ রয়েছে বহির্জাগতিক প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট বিভিন্ন ভূমিরূপ। তো সেইগুলো নিয়ে হচ্ছে আমরা আলোচনা করছি। ফার্স্ট ক্লাসে আমরা দেখলাম বহির্জাগতিক প্রক্রিয়া কি, তার দ্বারা কী কী ভূমিরূপ সৃষ্টি হচ্ছে। ভূমিরূপ বলতে ওই যে ভূমি বলতে কি, ভূমি বলতে সিনেমার ভূমি নয়। ভূমি বলতে সিনেমার ভূমি নয়, ভূমি বলতে হচ্ছে এই ভূপৃষ্ঠ। এই ভূপৃষ্ঠের মধ্যে কী কী চেঞ্জ হচ্ছে, কোথাও উঁচু, কোথাও নিচু, কোথাও গর্ত, তাই না? এইভাবেই তো রয়েছে ভূপৃষ্ঠ। তো সেইগুলো নিয়েই হচ্ছে ডিটেলস ক্লাস। দেন তারপরে কি দেখলাম, নদীর কাজ দেখলাম। নদীর কাজের মধ্যে কি হচ্ছে, ক্ষয়, বহন, তারপরে হচ্ছে সঞ্চয়, এই সব জিনিসগুলো হচ্ছে আমরা দেখলাম। তো তারপরে কি দেখলাম, নদীর প্রবাহ, যেই পাহাড় থেকে যখন নদী পড়ছে তো এরকম কেরম হচ্ছে নদীর প্রবাহটা, বলতে গেলে কীরকম ব্যাপারটা হচ্ছে, পেনটা নিয়ে নিলাম আমি। এই দেখো নদীতে এরকম হয়তো পাহাড়, উঁচু জায়গা পাহাড়, দেন তারপরে এরকম 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 আস্তে আস্তে আসছে। তো পেনটাকে একটু সরু করি। হ্যাঁ, এখানে কি, এখানে হচ্ছে বরফ গলা জল, বরফ এখান থেকে বরফ হচ্ছে গলতে 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 এই ঢালের মধ্যে দিয়ে আসছে, দিয়ে আস্তে 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 সমভূমিতে এসে সমুদ্রে মিশে যাচ্ছে। এই তো হচ্ছে ফ্যাক্টর, তাই তো? তো এরকমভাবে আজ থেকে সেই নদীর উচ্চগতি, মধ্যগতি, তারপর হচ্ছে নিম্নগতি এবং দিয়ে তারপর হচ্ছে সমুদ্রে মিশে যাওয়ার বিষয়টা হচ্ছে আমরা দেখলাম। উচ্চগতিতে যখন হচ্ছে পাহাড় থেকে পড়ছে তখন কি নদীর স্পিডটা হেভি, উঁচু জায়গা থেকে যখন জল পড়ে তখন হেভি জোরে হয় না, ট্যাঙ্কের ওপর থেকে যখন জলটা মাটিতে পড়ে তখন হেভি স্পিড থাকে না, দিয়ে তারপর মাটিতে যখন আস্তে 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 গড়িয়ে যায় তখন স্পিডটা একটু আধটু কমে যায়, এরকমই হয়ে থাকে, তাই তো? তো সেই ক্ষেত্রটাই হচ্ছে নদীর ব্যাপারটা। তো নদীর হচ্ছে আমরা দেখলাম যে নদী কেরাম, মানুষের সঙ্গে আমরা রিলেট করে দেখলাম যে নদী কেরাম ছিল আগের দিনের ক্লাসেই। তো নদীর সেই সকল কাজগুলো দেখলাম। নদীর কাজের মধ্যে কী রয়েছে, ক্ষয়, বহন আর অবক্ষেপণ, এই জিনিসগুলো হচ্ছে দেখলাম। ক্ষয় কিভাবে করে, তারপরে হচ্ছে বহন কিভাবে করে নিয়ে যাচ্ছে, সেইগুলো হচ্ছে আমরা দেখেছি। দেন তাহলে আজকে আমরা কি দেখব, ওই দুটো ক্লাস হয়ে গেছে। তাহলে আজকে আমরা দেখব সঞ্চয় এবং অবক্ষেপণের ফলে সৃষ্ট বিভিন্ন ভূমিরূপ। ঠিক আছে, এইটা হচ্ছে আজ আমরা দেখব। টপিক তো দেখবো, তার আগে আরও কয়েকটা জিনিস বলে দিচ্ছি। দেখো, আমাদের ক্লাস, আমাদের চ্যানেলের ক্লাস তোমাদের কেমন লাগছে তার ফিডব্যাক অবশ্যই তোমরা হচ্ছে কমেন্ট বক্সে দিও। তোমরা ততক্ষণ না ফিডব্যাক দিচ্ছ আমরা একটু ডিমোটিভেট হয়ে যাই। তোমরা যখন ফিডব্যাক দাও তখন হচ্ছে আমরাও আলাদা একটা মোটিভেশান পাই, আর সেই মোটিভেশানে আমরা আরও স্পিডে হচ্ছে ভিডিও বানানোর চেষ্টা করি। তো এই হচ্ছে ব্যাপার। আর তার সঙ্গে সঙ্গে আমার নাম দেবজ্যোতি পণ্ডিত, তোমাদেরকে তো আগে বলেছি ইতিহাস ক্লাসে তোমাদের সঙ্গে আমার পরিচয় হয়েছে, এবং হচ্ছে জিওগ্রাফি ক্লাসে যেহেতু আঁকা জোকার ব্যাপার অনেকটাই থাকে, তো তাই জন্য হচ্ছে ফেস ক্যাম আনা যাচ্ছে না। আর আমাদের হচ্ছে ডিজিটাল বোর্ডের সমস্যা রয়েছে, বাজেট সমস্যা। যখন বাজেটের সমস্যা মিটে যাবে তখন হচ্ছে আমরা ডিজিটাল বোর্ডে ফেস টু ফেস ভালোভাবে ক্লাস করতে পারবো। কিন্তু আপাততর জন্য তোমাদের ডাউট ক্লিয়ার করার জন্য এই সেট আপটা হচ্ছে যথেষ্ট আমাদেরও বাজেট অনুযায়ী। তো এইভাবে হচ্ছে এগোনো যাক, দেখা যাক। আর এছাড়াও হচ্ছে আমার কিছু যদি তোমাদের প্রশ্ন থাকে তো তার জন্য হচ্ছে আমার এফবিআইটির লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে। তাছাড়াও হচ্ছে চ্যানেলের ইনস্টাগ্রাম, চ্যানেলের টেলিগ্রাম লিঙ্ক রয়েছে, সেইগুলোতে তোমরা যুক্ত হতে পারো। আর সেইগুলোতে যুক্ত হওয়ার মধ্যে দিয়ে চ্যানেলের বিভিন্ন আপডেট তোমরা সেখানে পেতে থাকবে। তো তাহলে আজকের টপিক কি? আজকের টপিক হচ্ছে সঞ্চয় আর অবক্ষেপণের ফলে সৃষ্ট বিভিন্ন ভূমিরূপ। সঞ্চয় বলতে কোনো জিনিসকে সঞ্চয় করা কি বলে? এই মানুষজন হচ্ছে সারা জীবন কাজকর্ম করে বয়স্ক অবস্থায় থাকার জন্য সঞ্চয় করে রাখে। তার সঞ্চয় কেন করে রাখে? অর্থ সঞ্চয় করে রাখে। তো অর্থ সঞ্চয় করে রাখে কেন? কি সেই সেভিংস, সেই বয়সকালে গিয়ে সেই অর্থটাকে হচ্ছে খরচা করবে। এটাও হচ্ছে এই ক্ষেত্রে হচ্ছে সেটাই সঞ্চয়ের অবক্ষেপণ। নদী যখন উচ্চ গতিতে, যখন এই পাহাড়ের এই জায়গাটাতে রয়েছে, বাবা এটা লাল কালি দিয়ে করি, তাই না? এই যে পাহাড় এখান থেকে যখন গলে আসে তখন হেভি স্পিডে আসছে, বিভিন্ন জায়গার হচ্ছে এই পাথর ভাঙে গুঁড়িয়ে হচ্ছে চূর্ণ বিচ্ছিন্ন করে হচ্ছে নিয়ে আস্তে 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 আসছে। যখন হচ্ছে একবারে মোহনায়, একবার সাগরে মেশার এইখানে আসছে, তখন হচ্ছে ভয়েস কমে গেছে, দুর্বল হয়ে গেছে এবং ধীর গতিতে যাচ্ছে। তখন কি এইসব পাথরগুলো জমিয়ে রেখে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি করে। ভূমিরূপের বলতে কোথাও হচ্ছে এই ভূমিরূপ বলতে কি, কোথাও হয়তো উঁচু পাহাড়ের সৃষ্টি করে দিল, কোথাও হয়তো বদ্বীপের সৃষ্টি করে দিল। বদ্বীপ বলতে এরকম হচ্ছে এই তিকোন এরকম বয়ের মতন থাকে, এখান থেকে নদীর জলটা এলে এইখানে সব হচ্ছে কাঁকড় ফাঁকড়গুলো জমে এইখানগুলো এরকম হচ্ছে উঁচু একটা করে দিল, এইখানটা হচ্ছে দ্বীপের মতন করে দিল, দেন পাশ দিয়ে চলে গেল। সেই পাথরগুলো যেগুলোকে হচ্ছে সেই নদী ওপর থেকে গুঁড়ো করতে করতে নিয়ে আসছিলো, সেইটাকে হচ্ছে এটা বদ্বীপের মতন করে দিল, দিয়ে হচ্ছে দুপাশ দিয়ে জলটা বয়ে গেল। অর্থাৎ সেই সেভিংস,
সেই পুরাতন হচ্ছে আগেকার সেভিংস, যেইগুলো হচ্ছে গুঁড়িয়ে গুঁড়িয়ে নিয়ে আসছিল, যখন বয়সকালে হচ্ছে নদীর গতি ধীমে হয়ে গেল তখন হচ্ছে সেইগুলোকে ওই বিভিন্ন জায়গায় জমিয়ে বিভিন্ন ধরনের সেপ দিচ্ছে। তো সেই সেপগুলোই হচ্ছে এইখানে কি সঞ্চয়ের অবক্ষেপণের ফলে বিভিন্ন ভূমিরূপ সেপ, সেই সেপ দিয়ে যেই আকারটা করছে সেটাই তো ভূমির যেই রূপ দিচ্ছে সেটাকেই বলা হচ্ছে ভূমিরূপ। হোপ ক্লিয়ার হয়েছে কি? যদি ক্লিয়ার হয়ে থাকে অবশ্যই আমাকে জানাও, তোমরা না জানালে আমরাও ডিমোটিভেট হয়ে যাই। ঠিক আছে, সঞ্চয়ের অবক্ষেপণের ফলে সৃষ্ট ভূমিরূপকে মোটামুটি কয়েকটা ভাগে ভাগ করা যায়। এই কয়েক ধরনের ভাগে হচ্ছে এই ভূমিরূপগুলো সৃষ্টি হয়ে থাকে। সেইগুলোর মধ্যে কী কী রয়েছে? যেমন সেইগুলোর মধ্যে রয়েছে হচ্ছে এই পলল ব্যাজিন। ঠিক আছে, সঞ্চয়ের অবক্ষেপণের ফলে এই ভূমিরূপ সৃষ্টি হচ্ছে পলল ব্যাজিন। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমরা ছবির সঙ্গে সব কিছু হচ্ছে দেখবো কিন্তু। তারপরে আর কি রয়েছে? রয়েছে হচ্ছে নদী বাঁক, এর মধ্যে কি খাড়া পাড় আর হচ্ছে ঢালু পাড়। খাড়া পাড় বলতে কি এই দেখো নদী যখন যায় না এরকম হচ্ছে, যদি নদী যায় কোনো জায়গায় হচ্ছে খাড়া পাড় এরকম উঁচু পাড় হয়ে যায়, এখান দিয়ে নদী যাচ্ছে। এখন ঢালু পাড় বলতে এরকম আস্তে 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 ঢালু পাড়, যেখান দিয়ে আস্তে 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 নেবে গিয়ে নদীতে চান টান করা যায়। ঠিক আছে, এটা হচ্ছে ঢালু পাড়। আর খাড়া পাড় হচ্ছে বেশ উঁচু খাড়াই করা হচ্ছে পাড়। তো হচ্ছে কি সঞ্চয় আর অবক্ষেপণের ফলে এই ধরনের নদী বাঁকও সৃষ্টি হচ্ছে, যেখানে খাড়া পাড় থাকবে আর হচ্ছে ঢালু পাড় থাকবে। ঠিক আছে, এছাড়াও কি পাচ্ছি? এছাড়াও পাচ্ছি হচ্ছে আমরা সঞ্চয়ের অবক্ষেপণের ফলে সৃষ্টি হচ্ছে কি অশ্বক্ষুরাকৃতির হ্রদ। অশ্বক্ষুরাকৃতির হ্রদ কীরকম? এই হচ্ছে অশ্ব বলতে ঘোড়া। ঠিক আছে, এই ঘোড়ার খুঁড়ের মতন এরকম টাইপের হচ্ছে একটা হ্রদ হচ্ছে দেখা যায়, যেটাকে বলা হচ্ছে এই অশ্বক্ষুরাকৃতির হ্রদ। ঠিক আছে, ক্ষয় বহন আর অবক্ষেপণের মিলিত কাজের ফলে এটা হচ্ছে সৃষ্টি হয়। ক্ষয় বহন আর অবক্ষেপণের মিলিত কাজের ফলে হচ্ছে এটা সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, এছাড়াও সঞ্চয়ের অবক্ষেপণের ফলে আর কি কি সৃষ্টি হচ্ছে? সৃষ্টি হবে হচ্ছে প্লাবনভূমি। প্লাবনভূমি কীভাবে সৃষ্টি হবে সেইগুলো হচ্ছে আমরা দেখব। চিন্তা করার কিচ্ছু নেই, স্টেপ বাই স্টেপ হচ্ছে আমরা দেখতে দেখতে যাব। পারলে হচ্ছে এইটাকে নোটস করে নাও, কীভাবে হচ্ছে কী কী ভূমিরূপে সৃষ্টি হচ্ছে নোট করে নিলে হচ্ছে সুবিধা হবে। কারণ হচ্ছে এইভাবে বইতে লেখা নেই, এটা তোমাদের বোঝার জন্য হচ্ছে আমি এই স্ট্রাকচারটাকে বানিয়েছি, যে সঞ্চয়ের অবক্ষেপণের ফলে কী কী ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়। বইতে পরস্পর লেখা আছে, যেটা হচ্ছে একটুখানি সমস্যা, একটা মনে রাখতে গেলে আরেকটা ভুলে যাবে। তো এখানে মেনলি আমি এই জন্য স্ট্রাকচারটা করেছি কত ধরনের হয় সেইটা বোঝানোর জন্য। ঠিক আছে, কি প্লাবনভূমিও হচ্ছে, এছাড়া কি হচ্ছে স্বাভাবিক বাঁধ। স্বাভাবিক বাঁধেরও সৃষ্টি হচ্ছে। স্বাভাবিক বাঁধ এই সব কিছু নিয়ে এসে কাঁকড় বালি নিয়ে এসে দুদিকে হচ্ছে বাঁধের সৃষ্টি করবে, সেটাকে স্বাভাবিক বাঁধ বলছে, সেটাও সৃষ্টি হবে। আর সৃষ্টি হবে কি হচ্ছে খাড়ি। খাড়ি কীভাবে সৃষ্টি হবে, খাড়িটা কী জিনিস সেটাও হচ্ছে আমরা করব। আর দেন লাস্টে দেখবো হচ্ছে বদ্বীপ, বদ্বীপেরও সৃষ্টি হবে। তো সঞ্চয় আর অবক্ষেপণের ফলে কী কী ধরনের ভূমিরূপ সৃষ্টি হয় সেইটা হচ্ছে আমরা দেখে নিলাম। ক্লিয়ার তো? দেন হচ্ছে যাওয়া যাক হচ্ছে পরের স্লাইডে, দেখা যাক এখানে কি রয়েছে। এইটা তো হচ্ছে আমরা পড়বো, হ্যাঁ। দেন তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কি এইগুলো পড়বো, পড়ার পরে হচ্ছে দেন তারপরে আমরা চলে আসবো হচ্ছে বদ্বীপ। বদ্বীপটা হচ্ছে দেখো, আগে কি দেখলাম সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি হচ্ছে বিভিন্ন ভূমিরূপ, এতগুলো ভূমিরূপ সৃষ্টি হয়। এবার এই বদ্বীপ থেকেও হচ্ছে আরও 3 ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়। ঠিক আছে, এই বদ্বীপ থেকে আরও 3 ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়। 1, 2 and 3, 3 ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়। সেই 3 ধরনের ভূমিরূপটা হচ্ছে এই স্লাইডে রয়েছে। বদ্বীপ থেকে কী কী ধরনের 3 ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়? এক হচ্ছে ধনুকাকৃতির ভূমিরূপ সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, কী কী সৃষ্টি হচ্ছে? ধনুকাকৃতির ভূমিরূপ হচ্ছে সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, মুছ থেকে হচ্ছে আমি ওই ব্ল্যাক বর্ডারটাকেও মুছে দিলাম, যাই হোক কোনো ব্যাপার নয়, কী আর করা যাবে। ধনুকাকৃতির ভূমিরূপ সৃষ্টি হচ্ছে। এছাড়া আর কি সৃষ্টি হচ্ছে? আর হচ্ছে তীক্ষ্ণাগ্র আকৃতির ভূমিরূপ সৃষ্টি হচ্ছে। তীক্ষ্ণাগ্র আকৃতির বদ্বীপ সৃষ্টি হচ্ছে। ক ধরনের বদ্বীপ? 3 ধরনের বদ্বীপ সৃষ্টি হচ্ছে। এক হচ্ছে কি ধনুক আকৃতির বদ্বীপ সৃষ্টি হচ্ছে, তীক্ষ্ণাগ্র আকৃতির বদ্বীপ সৃষ্টি হচ্ছে। এছাড়া কি পাখির পায়ের মতন বদ্বীপ সৃষ্টি হচ্ছে। পাখির পায়ের মতন বলতে কি পাখির পায়ে এরকম থাকে, 1, 2, 3, 4, 5টা এরকম 5টা আঙুল থাকে। তো হচ্ছে বদ্বীপটা হচ্ছে এরকম সৃষ্টি হচ্ছে, এই দিক দিয়ে জল ঠলে যাচ্ছে। ঠিক আছে, তো তাহলে এই টপিকটাও হচ্ছে আজকে আমরা দেখব। আর আমাদের চ্যানেলের নাম কি? স্টাডি টাইম। আমি এই বোর্ডে লিখতে হচ্ছে আমার খুব সমস্যা হচ্ছে, তবুও হচ্ছে আমি এখানে লিখব স্টাডি টাইম। আর আমার নাম হচ্ছে আমি হচ্ছি দেবা স্যার।
যাই হোক, আমার ভয়েস থেকে কি, আচ্ছা তোমরা কি আমার আলাদা অন্য কোনো ক্লাস করেছো নাকি জিওগ্রাফি ক্লাস ফার্স্ট করছো? যদি অন্য কোনো ক্লাস করে থাকো তাহলে জানাও আমাকে, আমি কোন ক্লাস হচ্ছে মেনলি করে থাকি। ঠিক আছে, বদ্বীপটা দেখলাম। বদ্বীপের হচ্ছে 3টে ভাগে ভাগ করা যায়। 3 ধরনের বদ্বীপ: ধনুক আকৃতির বদ্বীপ, তীক্ষ্ণ আকৃতির বদ্বীপ, আর হচ্ছে পাখির পায়ের মতন বদ্বীপ। এছাড়াও হচ্ছে লাস্ট আমরা আজকের ক্লাসে কি দেখব, লাস্ট আজকে আমরা ক্লাসে দেখব সেটা হচ্ছে কি গঙ্গা, পদ্মা আর হচ্ছে মেঘনা বদ্বীপের সক্রিয় অংশে সুন্দরবন এবং পৃথিবীর জলবায়ুর পরিবর্তনের নেতিবাচক দিকটা হচ্ছে দেখবো যে এই জলবায়ু পরিবর্তনের মাধ্যমে কী কী চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এই সব জলবায়ু পরিবর্তনের মাধ্যমে কী কী চেঞ্জ হচ্ছে, অনেক কিছু চেঞ্জ হবে। দেখবো যে তাপমাত্রা বৃদ্ধি হয়ে যাচ্ছে। তাপমাত্রা বৃদ্ধি মানে হচ্ছে গরম। আজকাল দেখেছো তো কী গরম পড়ছে। আমরা যখন ছোটো ছিলাম তখন হচ্ছে এর থেকে গরমের পরিমাণ কম ছিল। আমাদের পিতামাতা যখন আরও ছোটো ছিল তখনও আর একটু গরমের মাত্রা কম ছিল। কিন্তু যত দিন যাচ্ছে আমরা পলিউশন বাড়িয়ে যাচ্ছি, বাড়িতে এসি ফেসি লাগিয়ে যাচ্ছি, আর গরমের পরিমাণ বাড়িয়ে যাচ্ছে। এই করতে করতে একদিন এত গরম হবে যে আর সহ্য করাই যাবে না, সব কিছু বরফ ফরফ গলে যাবে। সেইগুলো হচ্ছে ডিটেলসে দেখবো যে তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে এই জলবায়ুর পরিবর্তনের জন্য। ঠিক আছে, এই সব কিছু কি পৃথিবী একরকম প্রাকৃতিক অবস্থা ছিল, সেটাকে হচ্ছে আমরা চেঞ্জ করার চক্করে আমরা নিজেদেরই ধ্বংস ডেকে আনছি। তার মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা কেন বৃদ্ধি হবে? দেখো, যত গরম হবে হিমবাহ থেকে সেই বরফ গলে গলেই তো নদীতে নামছে, নেবে হচ্ছে, আসছে, এসে সব কিছু হচ্ছে। কিন্তু যখন তাপমাত্রা বৃদ্ধি পাবে তখন হচ্ছে সেই জলের পরিমাণ, বরফটা গলার পরিমাণ বৃদ্ধি পাবে। বরফটা যেই গলার পরিমাণ বৃদ্ধি পাবে তখন কি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাবে। কারণ কি, সমুদ্রে কী থাকে? জলের যেই বরফগুলো গলে জল হবে তখন কি জলের উচ্চতা বৃদ্ধি পাবে। জলের যখন উচ্চতা বৃদ্ধি পাবে তখন কি যেই সব জায়গাগুলো আছে ডাঙা আছে যেখানে মানুষ বসতি করছে, সেইগুলো আস্তে আস্তে জলের তলায় যেতে থাকবে। আর এইসবের জন্য দায়ী কি? গ্রিন হাউস এফেক্ট, উষ্ণতা বৃদ্ধি। তো সেইগুলো ঘটাচ্ছে কারা? আমরাই ঘটাচ্ছি। তো সেইগুলো হচ্ছে আমরা দেখব। তারপরে কি দেখব? ঘূর্ণিঝড়ের তীব্রতা বৃদ্ধি। এই সব কিছু পারিপার্শ্বিক অবস্থা চেঞ্জ করার জন্য ঘূর্ণিঝড়ের তীব্রতা কিভাবে বৃদ্ধি পাচ্ছে সেটাকেও হচ্ছে আজ আমরা দেখব। চলো, এই স্লাইড হয়ে গেল, দেন আসা যাক হচ্ছে পরের স্লাইডে। তো এখানে কি দেখো, এই যে ফার্স্ট স্লাইডে আমরা দেখেছিলাম 1, 2, 3 সঞ্চয় আর অবক্ষেপণের ফলে সৃষ্ট ভূমিরূপ। প্রথম কি ভূমিরূপ দেখেছিলাম? প্রথম দেখেছিলাম হচ্ছে আমরা পেনটা কয়, এই তো পেন। ঠিক আছে, প্রথম দেখেছিলাম আমরা কি পলল ব্যাজিন। তাহলে হচ্ছে পলল ব্যাজিনটা কি সেইটাকে তো আমাদের ডিটেলসে দেখতে হবে। তো চলো দেখা যাক হচ্ছে পলল ব্যাজিন কি ডিটেলসে এবার হচ্ছে আমরা দেখব। ঠিক আছে, এখানে কি বলা আছে? পার্বত্য অঞ্চল পেরিয়ে নদী যখন সমভূমিতে নেমে আসে তখন নদী উপত্যকার ঢাল হঠাৎ কমে যাওয়ায় নদীর বহন ক্ষমতা এবং স্রোত বেগ দুই হঠাৎ কমে যায়। এই অবস্থাতে নদী উপত্যকায় পলি, কাঁকড়, নুড়ি, বালি প্রভৃতি শঙ্কুর আকারে সঞ্চিত হয়, যে ভূমিরূপ গঠন করে তাকে পলিশ শঙ্কু বলে। এই যে নদীটা নেমে আসছে, এসে কি এখানে শঙ্কুর আকার হচ্ছে ধারণ করছে, এইসব পাথরগুলো এইখানে হচ্ছে, এইসব জায়গা হচ্ছে জমে যাচ্ছে, তখন সেটাকে কি বলা হচ্ছে? পলিশ শঙ্কু বলে। তারপর কি বলা হচ্ছে? সমভূমি অঞ্চলে নদী পলিশ শঙ্কুর ওপর দিয়ে নানান খাতে প্রবাহিত হলে শঙ্কুটি অর্ধগোলাকার আকৃতি ধারণ করে। এই যে জলটা যখন পড়ছে তখন দেখো এখানে কি এই অর্ধগোলাকৃতির আকার ধারণ করছে। ঠিক আছে, এই জলটা কিরমভাবে আসছে? অর্ধগোলাকৃতির আকার ধারণ করছে। ঠিক আছে, অনেকটা হাত পাখার মতন। হাত পাখা এরকমই হয় না? এখান থেকে যদি একটা ডান্ডি থাকে তো তাহলে দেখো ডান্ডিওয়ালাকে হাত পাখার মতন দেখতে লাগছে না? অর্ধগোলাকৃতি আকার ধারণ করে, এটাকে দেখতে অনেকটা হাত পাখার মতন থাকে। এই ভূমিরূপটাকেই পলল ব্যাজিন বলছে। অর্থাৎ কি, যেই ভূমিরূপটাই যে জলটা আসছে, জলটা এসে এখান থেকে আসছে, এসে এই সাইডে ছড়িয়ে যাচ্ছে, এই হাত পাখার মতন দেখতে হচ্ছে। এই দেখো, এই হাত পাখার মতন দেখতে এই যেই ভূমিরূপটা সৃষ্টি হচ্ছে এটাকে কি বলা হচ্ছে? পলল ব্যাজিন বলা হচ্ছে। ঠিক আছে, যেসব নদীর জলের পরিমাণ কম কিন্তু জলপ্রবাহ বেশি, সেই সব নদীতেই পলল ব্যাজিন সৃষ্টি হয়। কয়েকটা উদাহরণ দেখা যাক পলল ব্যাজিনের। কোথায়? হিমালয়, রকি, এইটা নিয়ে। ঠিক আছে, কী আছে? হিমালয়, রকি, অন্দিজ প্রভৃতি ভঙ্গিল পর্বতের
পাদদেশবর্তী বেশিরভাগ নদীতেই পলল ব্যাজিন দেখা যায়। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে পলল ব্যাজিন কি, কোথা দিয়ে দেখা যাচ্ছে এবং কেন কোথা দিয়ে এলো, ক্লিয়ার? আসা যাক হচ্ছে পরের স্লাইডে, দেখা যাক আর আর কীরকম ভূমিরূপ সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, সঞ্চয়ের অবক্ষেপণের ফলে আর কীরকম ভূমিরূপ সৃষ্টি হচ্ছে। পলল ব্যাজিনের পরে নাম্বার 2তে কী আসা যায়? নাম্বার 2তে আসা যাক হচ্ছে, তখন আমরা দেখেছিলাম ফার্স্ট স্লাইডে কি, নদী বাঁক। নদী বাঁকের পরে কি হচ্ছে, খাড়া পাড় আর ঢালু পাড়। ঠিক আছে, নদী বাঁকের ফলে কি হচ্ছে, খাড়া পাড় আর হচ্ছে ঢালু পাড়, দুটো আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, পেনটা নিই, পেনটা এইটা কি দেখি, এইটাতে কি হচ্ছে, এটাতে এরকম কালি হয়। নতুন ইউজ করছি তো জানি না, মানে একটু আধটু ভুল হবে, তো কিছুদিন বাদে হচ্ছে স্লাইডের কোয়ালিটিও আরও বেড়ে যাবে। তো হোপ এখন হচ্ছে আইডিয়া তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে পারছি। তো কি হচ্ছে, নদী বাঁক, খাড়া পাড় আর হচ্ছে ঢালু পাড়। ঠিক আছে, সমভূমি অঞ্চলে নদী পথে চড়া সৃষ্টি হলে সেই বাধা এড়ানোর জন্য নদী এক আঁকা বাঁকা পথে প্রবাহিত হয়। ঠিক আছে, নদীর এই আঁকা বাঁকা প্রবাহকে নদী বাঁক বলে। এই দেখো, নদীকে এই আঁকা বাঁকা পথে হচ্ছে নদী বয়ে যাচ্ছে, এটাকে কি নদী বাঁক বলে। এই যে নদী আঁকা বাঁকা পথ দিয়ে এইসব বেঁকে বেঁকে যাচ্ছে, এই লেজারটা এই তো লেজারটা এই এখান দিয়ে এই যে এঁকে বুকে যাচ্ছে, এটাকে কি নদী বাঁক বলে। বেঁকে যেখানে যাচ্ছে সেটাকে নদী বাঁক বলে। অতিরিক্ত ক্ষয়ের জন্য বেঁকে যাওয়া অংশকে খাড়া পাড় বলে। খাড়া পাড় কোথায়, এখানে দেখো অতিরিক্ত, এই দেখো এটাকে হচ্ছে খাড়া পাড় বলে। ঠিক আছে, লেজারটা দেখতে পাচ্ছ, এটা এখানে কি ডেপথটা হচ্ছে অনেকটা। ঠিক আছে, এরকম জলটা আসছে, এসে কি ধাক্কা লেগে হচ্ছে এরকমভাবে নিয়ে যাচ্ছে, এখানটা কি অনেকটা খাড়াই হয়ে যাচ্ছে, তখন যেই খাড়াই হয়ে যাচ্ছে এটাকে হচ্ছে খাড়া পাড় বলছে। ঠিক আছে, এবং হচ্ছে বাঁ দিকের নদী গর্ভ, এখানে যখন খাড়া হচ্ছে, এখানে কি ধাক্কা মেরে এরকম খাড়াই করছে, এখানে কি নদীর ফ্লোটা ধীরে হয়ে যায়, এইখানেও দেখো, এখানে হচ্ছে ধাক্কা মারছে, খাড়াই হয়ে যাচ্ছে, দেন তারপর কি এখানে হচ্ছে ফ্লোটা হচ্ছে ধীরে হয়ে যায়। যখন ফ্লোটা ধীরে হয়ে যায় তখন এই ক্ষয় করতে আসতে হচ্ছে ঢালু পাড়ে কি নেবে হেঁটে যাওয়া যায়, নদীর যেই সকল পাড়ে হচ্ছে নেবে চান করা যায়, সেখানে ঢালু পাড়ের হচ্ছে সৃষ্টি করে। খাড়া পাড় আর হচ্ছে বাঁ দিকের নদীগর্ভ কিছুটা নিম্নক্ষায় চলে, ফলে এই নদীর অংশে গভীরতা বেশি হয় এবং বাঁ দিকে উল্টো দিকে স্রোতের বেগ কম হওয়ায় সঞ্চয় কাজ বেশি, এখানে হচ্ছে সঞ্চয় কাজ বেশি করছে, এটাকে হচ্ছে ঢালু পাড় বলছে। ঠিক আছে, তাহলে খাড়া পাড় আর ঢালু পাড় কি, এইটার হচ্ছে আইডিয়াটা ক্লিয়ার হয়ে গেল। দেন হচ্ছে আসা যাক হচ্ছে 3 নম্বর স্লাইডে। 3 নম্বর স্লাইডে কি বলা হচ্ছে, অশ্বক্ষুরাকৃতির হ্রদ। ঠিক আছে, অশ্বক্ষুরাকৃতির হ্রদ, এটা হচ্ছে ফার্স্টেই আমরা দেখলাম যখন, সেটাকে হচ্ছে এবার দেখে নেওয়া যাক এখানে কি বলা হচ্ছে। ঠিক আছে, ক্ষয় বেশি এবং উত্তাল ঢাল সঞ্চয় বেশি হয়। পার্শ্ব ক্ষয়ের ফলে নদীর বাঁকের মধ্যবর্তী অংশটি ক্ষয় পেয়ে সংকীর্ণ হতে অবশেষে জুড়ে যায়। এরকমভাবে যায়, দিয়ে হচ্ছে সংকীর্ণ হতে অবশেষে এরকম জুড়ে যায়। যখন এটা অবশেষে জুড়ে যায় তখন এরকম একটা হচ্ছে অশ্বক্ষুরাকৃতির হ্রদের সৃষ্টি হয়। তো এখানে ডেফিনেশনের ক্ষেত্রে কি বলা হচ্ছে, পার্শ্ব ক্ষয়ের ফলে নদীর বাঁকের মধ্যবর্তী অংশটি ক্ষয় পেয়ে সংকীর্ণ হতে অবশেষে জুড়ে যায় এবং নদী তখন সোজা পথে বয়ে চলে। এই অবস্থায় পরিত্যক্ত এবং অবশিষ্ট বাঁকটি হ্রদের মতন লাগে। এই দেখো পরিত্যক্ত, এর সঙ্গে এটার আর জয়েন্ট নেই, এর সঙ্গে এটা কি আর জয়েন্ট আছে, একটুখানি পেন দিয়ে দাগ দিয়ে দিই। এই দেখো এক্ষেত্রে এর সঙ্গে এটার কি জয়েন্ট আছে, এর সঙ্গে এটার আর জয়েন্ট নেই, এ পুরো হচ্ছে ছিল আলাদা ছিল, একে ছেড়ে দিয়ে হচ্ছে এখানে পুরো হচ্ছে জুড়ে গেল। ঠিক আছে, তো হচ্ছে হ্রদের অবস্থান করে। দেখতে এটাকে ঘোড়ার খুরের মতন লাগে। এটাকে কিসের মতন দেখতে লাগছে, ঘোড়ার খুর বলতে ঘোড়ার পায়ের সেই নিচে যেই লোহাটা থাকে সেই লোহাটাকে ঘোড়ার খুর বলা হচ্ছে। ঠিক আছে, ঘোড়ার খুরের মতন দেখতে হয়। এই ধরনের হ্রদকে কি বলা হচ্ছে, অশ্বক্ষুরাকৃতির হ্রদ বলা হয়। ঠিক আছে, এর উদাহরণ কোথায় আছে, বদ্বীপ অঞ্চলে গাঙ্গেয় নিম্ন অববাহিকায় অসংখ্য অশ্বক্ষুরাকৃতির হ্রদ আমরা দেখতে পাই। কি হচ্ছে, বদ্বীপ অঞ্চল এবং গাঙ্গেয় নিম্ন অববাহিকার অসংখ্য অশ্বক্ষুরাকৃতির হ্রদ আমরা দেখতে পাই। ঠিক আছে, চলো আসা যাক হচ্ছে পরে স্লাইডে। এখানে কি দেখাচ্ছে, এখানে দেখা যাচ্ছে হচ্ছে প্লাবন ভূমি। ঠিক আছে, এখানে কি দেখব, এখানে দেখব হচ্ছে আমরা প্লাবন ভূমির ক্ষেত্রে কি রয়েছে, আনা যাক পেনটা। কি বলা হচ্ছে, নদীর নিম্ন প্রবাহে স্রোতের বেগ খুবই কম থাকে,
বলে নদী গর্ভে নুড়ি বালি কাদা প্রভৃতি সঞ্চিত হয়ে নদীর গভীরতা ক্রমশ কমে গেলে নদীর জল ধারণ ক্ষমতা হ্রাস পায়। ঠিক আছে, এই যে যত কিছু কি হচ্ছে, নিম্ন প্রবাহের স্রোতের বেগ খুবই কম থাকে যখন নিম্ন প্রবাহ, অর্থাৎ যে পাহাড় থেকে চলে এলো এসে মধ্যগতি যেমন নিম্নগতি সমুদ্রের কাছাকাছি চলে এলো, যখন নদীর বেগটা অনেকটাই কম তখন কি নদী গর্ভে নুড়ি বালি কাদা প্রভৃতি সঞ্চিত হয়ে থাকে। দেখুন যখন জলের স্পিডটা বেশি থাকবে তখন কি কাদা পলি নুড়ি বালি সব কিছুকে কি ধুয়ে নিয়ে চলে যাবে। স্পিড যখন জলের কম হয়ে গেছে তখন কি এইগুলোকে আর গড়িয়ে নিয়ে যেতে পারছে না। গড়িয়ে যখন নিয়ে যেতে পারছে না তখন কি নদীর তলায় এইসব জায়গায় হচ্ছে এইগুলো জমা হতে থাকবে। ঠিক আছে, এই সব জায়গায় জমা হতে থাকবে এবং নদীর গভীরতা ক্রমশ হ্রাস পেতে থাকবে, অর্থাৎ হচ্ছে কমতে থাকবে। এই অবস্থায় বর্ষাকালে প্রবল বর্ষণের ফলে নদী গর্ভে অতিরিক্ত জল এসে পড়ে। ঠিক আছে, প্রবল বর্ষণের ফলে কি নদী গর্ভে হচ্ছে অতিরিক্ত জল এসে পড়বে। ঠিক আছে, এবং নদীর দুকুল ছাপিয়ে প্লাবন দেখা যাবে। প্রচুর জল এসে পড়লে এবং নদীর দুকুল এই সব ছাড়িয়ে হচ্ছে এইদিকে হচ্ছে প্লাবন দেখা যাবে। এইসব তখন কি কাদা ফাদাগুলো উঠে হচ্ছে এই দিক দিয়ে উঠে এইখানে জমবে। ঠিক আছে, এই প্রতি বছর প্লাবনের ফলে নদীর দুই তীরে পলি কাদা বালি প্রভৃতি সঞ্চিত হতে থাকবে। যখন এই বানটা এলো তখন কি এইখানে যত কিছু পলি কাদা ফাদা জমেছিল এইগুলো সব হচ্ছে কি এইখানে এরকম দেখো উঁচু হয়ে গেল, এখানে হচ্ছে এরকমভাবে উঁচু হয়ে গেল। ঠিক আছে, এই যে উঁচু হয়ে গেছে ভূমির রূপের সৃষ্টি করছে তাকেই কি বলা হচ্ছে, তাকেই বলা হচ্ছে প্লাবন ভূমি। আমরা তো এইটারই অ্যান্সার খুঁজছিলাম, তাহলে প্লাবন ভূমি কাকে বলা হচ্ছে? হোপ তোমাদের ক্লিয়ার। তাহলে হচ্ছে একটুখানি দেখে নেওয়া যাক কয়েকটা উদাহরণ প্লাবন ভূমি কোথায় কোথায় রয়েছে। তো এর উদাহরণ হিসেবে দেখতে গেলে আমরা দেখব যে প্লাবন ভূমি পাবো হচ্ছে সিন্ধু গঙ্গা প্রভৃতি নদীর নিম্ন অববাহিকায় এবং মিশরের নীল নদের গতিপথের স্বাভাবিক বাঁধ ও বিস্তৃত প্লাবনভূমি দেখা যায়। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, এইটা হচ্ছে আমরা দেখব। এবং তার আগে আমি একটুখানি বলে নিই, একটুখানি আমি জল খেয়ে আসি, অনেকক্ষণ ধরে বলছি গলাটা শুকিয়ে গেছে। তারপরে আসা যাক হচ্ছে পরের স্লাইডে, দেখা যাক এখানে আবার কি হচ্ছে। এই ব্ল্যাঙ্ক স্লাইড তার মানে পরেরটা আছে, হ্যাঁ 5 নম্বরে কী দেখব? 5 নম্বরে আমরা দেখতে পাচ্ছি, পেনটা সিলেক্ট করা যাক, হ্যাঁ স্বাভাবিক বাঁধ বলতে কী বলা হয়? নদীর বন্যার ফলে নদীর সঙ্গে বহন করা পলি বালি কাদা প্রভৃতি পদার্থ নদীর দুপার বরাবর সঞ্চিত হয়ে প্রাকৃতিকভাবে উঁচু বাঁধের সৃষ্টি করে, তাকে বলা হচ্ছে স্বাভাবিক বাঁধ। আর জাস্ট স্বাভাবিক। ঠিক আছে, এটা কি হচ্ছে? নদীর বন্যার ফলে নদীর জলের সঙ্গে বহন করা, যখন বন্যা হচ্ছে নদী এরকম জল যাচ্ছে, বন্যার সময় দেখেছো তো ঘর বাড়ি ভেঙে নিয়ে চলে যায় হচ্ছে, কাদা বালি ফালি সব কিছু নিয়ে চলে যায়। এরকম নদী বয়ে যাচ্ছে, এইসব কাদা ফাদা যেই সবগুলোকে জমিয়েছে সেইগুলোই পাড়ে ব্ল্যাক কালি দিয়ে, এই ব্ল্যাক কালি এখানে সিলেক্ট করতে হবে, হ্যাঁ ব্ল্যাক কালি দিয়ে এইগুলো হচ্ছে এরকম এই পাড়ে জমছে, পাড়ে হচ্ছে জমে হচ্ছে নদী বালি কাদাগুলো এই পাড়ে জমছে আর জলটা হচ্ছে এখান দিয়ে ফ্লো করে চলে যাচ্ছে। এই যেই পাড়ে জমে যেই বাঁধের সৃষ্টি করছে সেটাকেই বলা হচ্ছে স্বাভাবিক বাঁধ। ওকে ক্লিয়ার? দেন হচ্ছে স্বাভাবিক বাঁধ হচ্ছে আমরা দেখে নিলাম। তারপর কি বলা হচ্ছে স্বাভাবিক বাঁধের কিছু বৈশিষ্ট্য দেখা যাক। স্বাভাবিক বাঁধ প্লাবন ভূমির তুলনায় 2-3 মিটার উঁচু হয়। এই যে প্লাবন ভূমি যেইগুলো দেখেছিলাম তার থেকে 2-3 মিটার উঁচু হচ্ছে এই স্বাভাবিক বাঁধটা হয়। এছাড়া কি বড় বড় নদীর স্বাভাবিক বাঁধ প্রায় 2 কিমি চওড়া হয়, 2 কিলোমিটার চওড়া হয়। উদাহরণ কলকাতা শহর গঙ্গার স্বাভাবিক বাঁধের ওপরেই অবস্থিত। কলকাতা শহরে ঘুরতে তো সবাই গেছো, এই যেই শহরটাকে দেখছো সেটা হচ্ছে এই স্বাভাবিক বাঁধ। এইখানে হচ্ছে নদীর মধ্যে এই বন্যা ফন্যার ফলে যেই সব ধুলোবালি সব কিছু জমিয়ে এনেছিল সেটাকেই হচ্ছে বাঁধের সৃষ্টি করেছিল, সেই বাঁধের ওপরেই বর্তমান কলকাতা শহর অবস্থিত। ঠিক আছে, দেখা যাক এরপরে আসা যাক হচ্ছে খাড়িটা কী ছিল? ঠিক আছে, সঞ্চয়ের অবক্ষেপণের ফলে সৃষ্ট বিভিন্ন ভূমিরূপের মধ্যে খাড়িও হচ্ছে একটা। ঠিক আছে, এটাই তো আমাদের টপিক। তো খাড়িটা কী ছিল? খাড়িটা সম্পর্কে দেখা যায় মোহনার কাছে নদীর জলস্রোত খুবই যখন বেশি থাকলে অথবা সমুদ্রের বেশি গভীরে
হলে কিংবা সমুদ্র স্রোতের অপসরণ ক্ষমতা খুবই বেশি হলে মোহনার কাছে পলি সঞ্চিত না হওয়ায় কোনো বদ্বীপ গঠিত হয় না। দেখো এটা হচ্ছে কি একটুখানি ডিফারেন্স থিং, যে নদীর স্রোত যখন বেশি হচ্ছে, মানে সবের ক্ষেত্রে কি নদীর স্রোত হচ্ছে মোহনার কাছে গিয়ে আসতে হয়েছে, কিন্তু এই ক্ষেত্রে কী বলছে, নদীর স্রোত যখন মোহনার কাছে কেউ আসতে হচ্ছে না, বেশি থাকছে, সমুদ্রের গভীর হলে কিংবা সমুদ্রটার অনেকটা ডিপ রয়েছে, কিংবা হচ্ছে সমুদ্র স্রোতের অপসারণ ক্ষমতা খুবই বেশি হলে, মোহনার কাছে পলি সঞ্চিত না হলে, ওই মোহনার কাছে এসে পলি মাটি ফাটি জমছে না, অথবা বদ্বীপ গঠনও হচ্ছে না, নদীর মোহনাটি যথেষ্ট খোলা এবং প্রশস্ত হলে সেই ধরনের খোলা এবং প্রশস্ত নদী মোহনাকে খাড়ি বলে। ঠিক আছে, আলাদা, এখানে কোনো কিছু সমস্যাই হচ্ছে না, জলটা আসছে, বদ্বীপ ফদ্বীপ নুড়ি বালি কাঁকড় ফাঁকড় কিছু জমা করছে না, সেট করে হচ্ছে চলে যাচ্ছে, সেটাকেই বলা হচ্ছে খাড়ি। উদাহরণ হিসেবে কাকে পাওয়া যায়, অ্যামাজন, কঙ্গো, টেমস, এ হচ্ছে ক্লাইড প্রভৃতি নদী এই রকম খাড়ি নদীর সৃষ্টি করেছে। ঠিক আছে, খাড়ির সৃষ্টি করেছে, সরি। এরপরে আসা যাক হচ্ছে বদ্বীপে। বদ্বীপ হচ্ছে লাস্ট পয়েন্ট ছিল, বদ্বীপকে হচ্ছে আরও 3টে ভাগে ভাগ করা যায়, কিন্তু বদ্বীপ হচ্ছে লাস্ট পয়েন্ট ছিল। বদ্বীপে দেখি কি বলা হচ্ছে। বদ্বীপ নদীর নিম্ন গতিতে মোহনার কাছে নদী খাত খুব চওড়া এবং অগভীর। ঠিক আছে, নদীর নিম্ন গতিতে মানে হচ্ছে নদীর উচ্চগতি যখন পাহাড় থেকে পড়ছে, তারপরে মধ্যগতি মিডিল জায়গা থেকে যাচ্ছে, ঢালু জায়গার মধ্যে দিয়ে যাচ্ছে, তারপরে হচ্ছে কি একবারে খুব নিম্নগতি, যেখানে হচ্ছে নদীর ক্ষমতা শেষ হয়ে আসছে। সেই আগের দিন পড়েছিলাম না আমরা, নদী শক্তিশালী বাচ্চার মতন একটা টাইমে খুব এনার্জি, তারপরে হচ্ছে বিবাহিত পুরুষের মতন এনার্জি কমেছে, বা একটা টাইমে বুড়ো হয়ে যাচ্ছে। যখন বুড়ো হয়ে যাচ্ছে তখনই কিন্তু বদ্বীপের সৃষ্টি হচ্ছে, অর্থাৎ সাগরে গিয়ে মিশবে। সাগরকে অর্থাৎ মৃত্যু যেমন মানুষের হয়, সেরকম হচ্ছে নদী যখন সাগরে গিয়ে মিশছে, নদীর মৃত্যু হয়ে যাচ্ছে, নদী ইহলোক ছেড়ে সাগর লোকে গমন করছে। তো সেই সাগর লোকে যাওয়ার আগেই বদ্বীপের সৃষ্টি হচ্ছে। তো এখানে বলা হচ্ছে কি, নদীর নিম্ন গতিতে মোহনার কাছে নদী খাত খুব চওড়া ও অগভীর, স্পর্শক্ষয় বেশি হওয়ায়, নদী স্রোতের বেগ কমে যাওয়ায় নদী অবক্ষেপণের কাজ বেশি করে। এই অবস্থায় নদী তার বহন করা পলি, কাদা, বালি, নুড়ি এই অংশে সঞ্চয়ের ফলে মোহনার কাছে গ্রিক অক্ষর ডেল্টা বলতে এই দেখো এই বয়ের মতন। ঠিক আছে, এই যে মানে আস্তে 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 সব কিছু ভেঙে নিয়ে আসছে, এনে হচ্ছে কি নদীটা এখান থেকে বয়ে আসছে, যা ভেঙে এনেছে সব কিছু হচ্ছে এরকম জায়গা হচ্ছে সঞ্চয় করে দিচ্ছে, দিয়ে হচ্ছে পাশ দিয়ে জলটা চলে যাচ্ছে। ঠিক আছে, এটাকেই কী বলা হচ্ছে, ডেল্টা বা মাত্রাহীন আকৃতির ভূমিরূপের সৃষ্টি করে, একেই বলা হচ্ছে বদ্বীপ। ঠিক আছে, এসব নুড়ি বালি যত কিছু সহ্য করা ছিল, মানে যখন নদীর ফোর্সটা বেশি ছিল তখন হচ্ছে এগুলোকে সব গড়িয়ে নিয়ে যাচ্ছিলো, কিন্তু এখানে নদীর ফোর্স কম হয়ে গেছে, তখন কি নুড়ি বালি পাথর এগুলো সব কিছু কি এইখানে হচ্ছে একটা জায়গায় হচ্ছে নদী জমিয়ে দিল। ঠিক আছে, এই বয়ের আকারের মতন করে জমিয়ে দিল, দিয়ে জলটা পাশ দিয়ে ফ্লো করে বেরিয়ে গেল। এই যে বয়ের আকারে জমিয়ে দিল, এটাকেই বলা হচ্ছে বদ্বীপ। ঠিক আছে, বদ্বীপের উদাহরণ কোথায় কোথায় আমরা বদ্বীপ পাবো, সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্রের বদ্বীপ হলো পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। ঠিক আছে, সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্রের বদ্বীপ হলো পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। ঠিক আছে, চলো আসা যাক হচ্ছে নেক্সট স্লাইডে, বদ্বীপের আকৃতি। ঠিক আছে, সেই স্লাইডটাতে দেখেছিলাম 3 ধরনের বদ্বীপ থাকে। তো 3 ধরনের বদ্বীপের নাম কি হচ্ছে, ধনুক আকৃতির বদ্বীপ, তীক্ষ্ণাগ্র আকৃতির বদ্বীপ, আর একটা হচ্ছে পাখির পায়ের মতন বদ্বীপ। ঠিক আছে, বদ্বীপের আকৃতি বেশিরভাগ বদ্বীপই ত্রিকোণাকৃতির হয়, অর্থাৎ এরকম টাইপেরই বদ্বীপ বেশিরভাগ হচ্ছে হয়। তবে আকৃতির বৈশিষ্ট্য অনুযায়ী বদ্বীপকে 3 ভাগে ভাগ করা যায়। 3 ভাগ কী, ধনুক আকৃতির বদ্বীপ, তীক্ষ্ণাগ্র আকৃতির বদ্বীপ, এবং হচ্ছে পাখির পায়ের মতন বদ্বীপ। পাখির চোখের মতন কী করা হবে, পাখির পায়ের মতন বদ্বীপ। তো আসা যাক হচ্ছে তবে ধনুক আকৃতির বদ্বীপে। ঠিক আছে, এই সমস্ত বদ্বীপে সমুদ্রমুখী বহির্রেখা ধনুকের মতন বেঁকে থাকে। যেমন হচ্ছে কোথায় কোথায় রয়েছে এই ধনুকের মতন বেঁকে থাকে, সেইটা হচ্ছে কি এই দেখো ধনুকের মতন এই সাইডগুলো কি দেখছি যে ধনুকের মতন হচ্ছে এরকম বেঁকে রয়েছে। ঠিক আছে, বিভিন্ন জায়গা থেকে ফ্লো হয়ে, দেখো জলগুলো হচ্ছে বিভিন্ন জায়গা থেকে ফ্লো হয়ে আসছে, ধনুকের মতন হয়ে যাচ্ছে। ঠিক আছে, ধনুকের মতন হয়ে ফ্লো হয়ে আসছে। ঠিক আছে, তো যেখানে হচ্ছে ধনুকের মতন ফ্লো হয়ে আসবে সেটাকেই বলা হবে ধনুক আকৃতির বদ্বীপ। উদাহরণ কোথায় কোথায় রয়েছে, নীলনদ, গঙ্গা, ব্রহ্মপুত্র প্রভৃতি জায়গায় হচ্ছে রয়েছে। তীক্ষ্ণাগ্র আকৃতির বদ্বীপ, দেখো তীক্ষ্ণাগ্র আকৃতির বদ্বীপ দেখো এরকম
তীক্ষ্ণাগ্র আকৃতির বদ্বীপ। ঠিক আছে, সমুদ্র তরঙ্গ প্রবল হলে নদীবাহিত পলি মোহনায় উভয় দিকে উপকূল বরাবর ছড়িয়ে পড়ে এবং মূল নদীর মোহনাটি কি বলা হচ্ছে করাতের দাঁতের তীক্ষ্ণ অগ্রভাগের মতন সমুদ্রের দিকে এগিয়ে আসে। ঠিক আছে, করাতের তীক্ষ্ণ দাঁতের মতন সমুদ্রের দিকে এগিয়ে আসছে। কোথায় গেল, সমুদ্রের দিকে এগিয়ে থাকে, যেমন হচ্ছে স্পেনের ইব্রো দ্বীপের বদ্বীপ। ঠিক আছে, এটা হচ্ছে এই যে তীক্ষ্ণভাবে এগিয়ে আসছে এটাকে হচ্ছে তীক্ষ্ণাকৃতির বদ্বীপ বলা হবে। আর পাখির চোখের মতন বদ্বীপ কি কীরকম, পাখির পায়ের মতন বদ্বীপ কেনটা, যে ভারতের কৃষ্ণ নদীর বদ্বীপ মার্কিন যুক্তরাষ্ট্রে সৌমিরি নিসিসিপি বদ্বীপ, এইগুলো হচ্ছে পাখির পায়ের মতন। এই দেখো এরকমভাবে জলটা এসছে, দিয়ে এরকম জায়গা হচ্ছে পলি জমিয়েছে, এরকম জায়গা হচ্ছে পলি জমিয়েছে, পাখির পা যেমন হয় এরকম টাইপ হচ্ছে বিভিন্ন পলি জমিয়েছে, দিয়ে জলগুলো হচ্ছে ফ্লো করে বেরিয়ে গেছে। তো তাহলে এটাকে বলা হচ্ছে পাখির পায়ের মতন বদ্বীপ। ঠিক আছে, ক্লিয়ার? তো এবার আসা যাক হচ্ছে পরের ক্ষেত্রে কি বলা হচ্ছে, এখানে দেখা যাক। আচ্ছা, বদ্বীপ, এই যে বদ্বীপ গঠন হচ্ছে, এই বদ্বীপ গঠনের জন্য কীরকম ভৌগোলিক অবস্থার প্রয়োজন, তো সেইটা হচ্ছে এবার আমরা দেখব। ঠিক আছে, মোহনার কাছে নদী বা সমুদ্র স্রোতের বেগ কম হতে হবে। মোহনার কাছে, আচ্ছা এই দেখো এই হচ্ছে পাহাড়, এই আস্তে 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 সমুদ্র যখন এখানে আসছে, আমার আঁকাটা ভুল হলো, হ্যাঁ বেশি বড় করতে গেছিলাম, বেশি বড় করা ঠিক নয়, করে ফেলেছিলাম যখন ফেলেছিলাম, কি আর করা যাবে। এই দেখো পাহাড় কি এরকম যদি হয়, একটা পাহাড় দিয়ে পাহাড় থেকে আস্তে 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 এই সমভূমি, পাহাড় থেকে জল পড়ছে, এখান থেকে বরফ গলাতে হচ্ছে, বরফ গলে হচ্ছে জলগুলো পড়ছে আস্তে 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 মোহনায়, এই লাল কালিতে এই নদীর কালার কি নীল হয়, ঠিক আছে, নীল কালিতে করবো। এখান থেকে আস্তে 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 এই জায়গায় যখন আসছে তখন নদীর ফ্লো সব কিছু কম হয়ে যাচ্ছে। ঠিক আছে, সাগর, এটা হচ্ছে সাগর। ঠিক আছে, সাগরে মিশছে মানে ভেবো না যে ক্লাসের কোনো ছেলে সাগরের মধ্যে মিশে যাবে, সেই সাগর না, সমুদ্রেতে কথা বলছি। সমুদ্রের নীল জল। ঠিক আছে, এই নীল জলে যখন মিশবে তো এই জায়গায় এসে নদীর গতিবেগ হচ্ছে কমে যায়, তখন পাথরকে গড়িয়ে নিয়ে যাওয়ার মতো নদীর আর ক্ষমতা থাকে না, সেই সব জায়গাতে বদ্বীপটা সৃষ্টি হচ্ছে। ওকে, ক্লিয়ার? এই সব জায়গাতেই বদ্বীপটা সৃষ্টি হচ্ছে। আর বদ্বীপ সৃষ্টি হওয়ার জন্য কীরকম অবস্থার প্রয়োজন হচ্ছে, মোহনার কাছে নদী বা সমুদ্র স্রোতের বেগ কম হতে পারে। এখানে যখন চলে আসবে মোহনার কাছে তখন হচ্ছে নদীর স্রোত আর সমুদ্রের স্রোত দুটোই হচ্ছে কম হতে হবে, এবার স্পিড কমে গেল। ঠিক আছে, আর কিছু করার নিজে থেকে কাজ থাকবে না, তখনই তো পাথরগুলো জমবে, তাই তো। নদী তার মোহনায় যে অংশের সাগর উপসাগর হ্রদ পতিত হবে সেখানে গভীরতা কম হওয়া প্রয়োজন, এখানে হচ্ছে গভীরতা কম হওয়া প্রয়োজন। তারপরে কি নদীর জলে অবক্ষেপণযোগ্য পলির পরিমাণও বেশি হতে হবে, এখানে যেই সব পলি, আচ্ছা পলি দিয়ে তো জমে হচ্ছে বদ্বীপটা হবে, তো এখানে পলির পরিমাণ বেশি হতে হবে। ঠিক আছে, তারপরে কি বলা হচ্ছে, নদীবাহিত পলি দ্রুত অদক্ষিপ্ত হওয়ার জন্য নদীর মোহনায় সমুদ্র জলে লবণতা বেশি হওয়া প্রয়োজন, লবণতা বেশি হবে, ডিপ হয়ে যাবে, যেগুলোকে আরও এগোতে দেবে না, ওরকম হওয়াটাও প্রয়োজন। তারপরে আর কি বলা হচ্ছে, নদী মোহনায় প্রচুর পলি সরবরাহের জন্য নদী অববাহিকার আয়তন বেশি হওয়া প্রয়োজন। এছাড়া উন্মুক্ত সমুদ্রের তুলনায় স্থলবিশিষ্ট সমুদ্রে নদী পতিত হলে বদ্বীপ গঠনের সুবিধা হবে, বৃদ্ধি পাবে। তো কি এলাকাটা যত চওড়া হবে এইগুলোতে হচ্ছে বদ্বীপ গঠনে আরও বৃদ্ধি পাবে। তো এরকম হচ্ছে অবস্থা হলে বদ্বীপটা গঠনের সুবিধা হবে, তো সেইটাই হচ্ছে বলা হচ্ছে। ঠিক আছে, চলো আসা যাক হচ্ছে নেক্সট স্লাইডে কি বলা হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, এই যে ক্লাইমেটের কীভাবে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, ক্লাইমেটের পৃথিবীর জলবায়ু পরিবর্তন কীভাবে চেঞ্জ হচ্ছে সেটা, এই জলবায়ু পরিবর্তনের ফলে কী হচ্ছে, কী বলছে, গঙ্গা পদ্মা মোহনা বদ্বীপের সক্রিয় অংশে পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব। এই জলবায়ু ওয়েদার চেঞ্জ হলে কী সমস্যা হবে, দেখো সেটাই হচ্ছে ব্যাপার বলা। তবু তোমরা হচ্ছে বইগুলো দেখো, আমার ক্লাস করার পরে কিন্তু বইটা একবার ডিটেলসে পড়ে নেবে, তারপরে হচ্ছে দেন আর কিছু সমস্যা থাকবে না। তো এইখানে কী চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে কি, তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, ওয়েদার চেঞ্জের জন্য বর্তমানে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। পৃথিবীব্যাপী বায়ুমণ্ডলে উষ্ণতা বৃদ্ধির ফলে উত্তর ও দক্ষিণ মেরু অঞ্চলে চির তুষারাবৃত অঞ্চলে পুরো বরফের স্তরগুলি গলে যাচ্ছে এবং একের পর এক হিমশৈল ভেসে আসছে, বরফ গলে গিয়ে জল হয়ে আসছে এবং এর ফলে হচ্ছে জলের লেয়ারটাও হচ্ছে বড় হবে, জলের পরিমাণ বাড়বে,
সেই জলটা অবশ্যই খাবার জল নয়, নোনতা জল। এবং উচ্চ পার্বত্য অঞ্চলে তুষার গলা জলের প্রবাহ বৃদ্ধি পাচ্ছে। দেখো সেই সব জলগুলো আসছে, সেইগুলো হচ্ছে কি জল আসার ফলে কী হবে যে জলে সমুদ্রের সঙ্গে মিশে গিয়ে জলের পরিমাণ যখন বৃদ্ধি পাবে তখন কি ডাঙা জায়গাগুলো এক সময় জলের তলায় চলে যাবে এবং বিভিন্ন হিমবাহ পিছিয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। আর কি বলা হচ্ছে এখানে দেখা যাচ্ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, সমুদ্রপৃষ্ঠ অর্থাৎ জলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও কি ঘূর্ণিঝড়ের পরিমাণের তীব্রতাও বাড়ছে। তো এইসব সমস্যাগুলো আমরা দেখতে পাচ্ছি, এইসব সমস্যাগুলো হচ্ছে। এবং শেষে কি আছে, শেষে বলা হচ্ছে আরও কয়েকটা জিনিস যেটা দেওয়া রয়েছে, সেটা হচ্ছে কি লোহাচড়া দ্বীপ। বেশিরভাগ সমুদ্র বিজ্ঞানীদের ধারণায় সুন্দরবন অঞ্চলে লোহাচড়া হলো পৃথিবীর প্রথম জনবসতিপূর্ণ দ্বীপ, যা সমুদ্র জলস্তর বৃদ্ধির জন্য ডুবে গেছে। ঠিক আছে, বেশ কয়েক বছর ক্ষয়ের ফলে সংকুচিত হতে হতে 1995 নাগাদ দ্বীপটি জলরাশির নিচে চলে গেছে। 1995 অনেক সময় আগে, আমারও জন্মের আগে, তো তখন হচ্ছে এটা জলের তলায় চলে গেছে। ইদানিং উপগ্রহ প্রেরিত দূরসংবেদী চিত্র থেকে অনেক বিজ্ঞানী মনে করছেন 2007 থেকে 2009 সালের পর লোহাচুর পুনরুত্থান ঘটেছে এবং ডাটার সময় এবং ভাটার সময় সেখানে অনুচ্চ চর জেগেছে, অর্থাৎ হচ্ছে ভাটার সময় সেখানে আবার হচ্ছে চর দেখা যাচ্ছে। এছাড়াও কি হচ্ছে নিউমোর দ্বীপ। নিউমোর দ্বীপে কী বলা হচ্ছে, বঙ্গোপসাগরের একটি জনবসতিহীন ছোট্ট একটা দ্বীপ ছিল নিউমোর দ্বীপ, যা বাংলাদেশে তালপট্টি নামে পরিচিত ছিল। 1970-এর ভোলা ঘূর্ণিঝড়ের পর সমুদ্রের বুকে এই দ্বীপটি জেগে উঠেছিল। 2010 সাল নাগাদ এই দ্বীপটি আরও নিমজ্জিত হয় এবং সমুদ্র স্তরের উচ্চতা বৃদ্ধি হলো যার মূল কারণ। ঠিক আছে, মৌসুমি বর্ষণের চরিত্র পরিবর্তন এবং সমুদ্র সন্নিহিত এলাকা ক্ষয়ের অনেক নিউমোর দ্বীপে নিমজ্জিত হওয়ার অপ্রধান কারণ হিসেবে দায়ী করা হয়। ঠিক আছে, এই ঘূর্ণিঝড় ফলকে এটা দায়ী করা হচ্ছে। এবং হচ্ছে ঘোড়ামারা দ্বীপ। ঠিক আছে, এটা কি বলা হচ্ছে, হুগলি নদীর মোহনার কাছে অবস্থিত এই ক্ষুদ্র দ্বীপটির আয়তন 1975 সালে 8.51 বর্গ কিমি ছিল এবং 2012 সালে এটি সংকুচিত হয়ে 4.43 বর্গ কিলোমিটার হয়ে যায়। মূলত সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধি কারণেই মনে করা হচ্ছে এইটা হচ্ছে আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। যত উষ্ণতা বৃদ্ধি হবে তত বরফ গলবে, বরফ যত গলবে তত ডাঙাকে জলে পরিণত করবে। এটাই হচ্ছে বাস্তবতা, আর এটাই হচ্ছে। এই যে আমরা যত এসি ফেসি চালাচ্ছি, এসি ফেসিতেও কিছু সময়ের জন্য আমাদেরকে শান্তিতে রেখে দিচ্ছে, কিন্তু আলটিমেটলি কী করছে, গোটা পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি করে দিচ্ছে। তো তাই তো এইভাবেই হচ্ছে আমরা নিজেদেরকে একদিন আমাদেরকে শেষ করার জন্য আমরাই দায়ী, মানুষকে শেষ করার জন্য। এই যেমন হচ্ছে পরিবেশের চক্র দেখেছো তো, যে হচ্ছে মাছকে খাওয়ার জন্য তোমার হচ্ছে পানকৌড়ি আসছে, পানকৌড়িকে আরেকজন খাচ্ছে, তাকে আরেকজন খাচ্ছে, খেতে 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 একটা খাদ্য শৃঙ্খল তৈরি হচ্ছে। সেই শৃঙ্খলে কি মানুষ হচ্ছে সর্বভূকে। মানুষকে মারার জন্য অন্য কাউকে দরকার নেই, মানুষকে মারার জন্য মানুষই যথেষ্ট। নিজের কবর হচ্ছে মানুষরা নিজেরাই খুঁড়ছে। তো এটাই হচ্ছে আমরা দেখলাম। তো এইভাবেই হচ্ছে আজকের এইখানে টপিকটা শেষ করলাম। তবে হচ্ছে আজকে এই টপিকটা শেষ করেছি তার মানে জিওগ্রাফি শেষ হয়ে গেছে এটা মোটেই নয়। ঠিক আছে, চ্যাপ্টার 1-এর ক্লাস এখনও বাকি রয়েছে। পরের দিনের ক্লাসে আমরা দেখব হিমবাহের বিভিন্ন কাজ, ক্ষয়, বহন, অবক্ষেপণ দ্বারা সৃষ্ট ভূমিরূপ। কার? হিমবাহের। ঠিক আছে, তো হিমবাহের দেখব ক্ষয়, বহন, অবক্ষেপণ দ্বারা বিভিন্ন ভূমিরূপ সৃষ্টি হচ্ছে সেইগুলোকে। তবে আজকের ক্লাস এতটাই। আর কেবল জিওগ্রাফি নয়, তোমাদের শুভময় স্যার করাচ্ছে হচ্ছে ফিজিক্যাল সায়েন্সের ক্লাস। তাছাড়া হচ্ছে অর্ণব স্যার ম্যাথামেটিক্স ধরেছে, ম্যাথামেটিক্স শেষ করছে। দেবা স্যার হচ্ছে হিস্ট্রি করাচ্ছে, আর হচ্ছে দেবজ্যোতি পণ্ডিত জিওগ্রাফি করাচ্ছে। আদেও হচ্ছে দুজন একই ব্যক্তি। ঠিক আছে, আমি দেবা স্যার, আমি হচ্ছে দেবজ্যোতি পণ্ডিত। আমি দুটো সাবজেক্ট তোমাদের দেখছি। তাছাড়া হচ্ছে শুভস্মিতা ম্যাম তোমাদের হচ্ছে করাচ্ছে বেঙ্গলির ক্লাস। বেঙ্গলির যা যা সমস্যা হচ্ছে সেই সব হচ্ছে শুভস্মিতা ম্যামকে জানাতে থাকো, জানিয়ে হচ্ছে তোমাদের সমস্যার তাড়াতাড়ি সমাধান করো। সমস্যাগুলো খালি হচ্ছে আমাদের অবধি পৌঁছে দাও, আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তবে আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরের ক্লাসে। চলো, টাটা, বাই বাই।